হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেইন। আজকে আমরা অনুপরমাণু চ্যাপ্টারের একদম লাস্ট থেকে যে ছকগুলো আছে প্রত্যেক কটা একের পর এক বুঝতে থাকবো। তো আগে আমি বলে দিই যে এখানে কিন্তু অনেকগুলো সংজ্ঞা আছে, কয়েকটা উদাহরণও আছে তাদের সাথে। সেই সংজ্ঞা এবং উদাহরণগুলো আমি এখন করাচ্ছি না, আগে আমি ছকগুলো বোঝাই, বিকজ ছকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। সংজ্ঞা উদাহরণ আমি নেক্সট ভিডিওতে করাবো। আর এই ভিডিওটা দেখার আগে আমি আগেই বলে দিই যে এই ভিডিওটা কিন্তু তোমরা সবাই একেবারে পুরোটা দেখে নেবে না, প্রত্যেক কটা ছক বোঝাচ্ছি। তোমরা ছকটা বোঝার পর নিজের থেকে ট্রাই করবে করার, তারপরে আবার ভিডিওটা ওপেন করে নেক্সট ছকটা দেখবে, ঠিক আছে? এরকমভাবে পড়বে। আমি বলি এবারে, তোমরা চলে আসো 100 নম্বর পেজে, যেখানে তোমাদের একটা ছক দেখতে পাবে, লেখা থাকবে বিক্রিয়ার সমীকরণ এবং লেখা আছে সেটি কেমন ধরনের বিক্রিয়া। তো প্রথমে যে উদাহরণটা, এখানে আমি বিক্রিয়ার প্রকৃতিগুলো লিখেছি: প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, ঠিক আছে? এগুলো সম্পর্কে তোমরা জানো না, বাট উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি প্রথমেরটা লিখলাম, কি আছে, C+O2, CO2 উৎপন্ন হচ্ছে। বলছি এটি কেমন ধরনের বিক্রিয়া। এবার দেখো, এখানে দুটো মৌল ছিল, সেই মৌল দুটো যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, অর্থাৎ দুটো জিনিস ছিল মিশে গিয়ে একটা জিনিস তৈরি করছে, তাই এটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। সংযোগ বিক্রিয়া, ঠিক আছে? পরেরটা দেখি, পরেরটা কি বলছে, Zn + CuSO4, ZnSO4 + Cu। এখানে কি হলো, Zn ছিল একা, আর Cu কার সাথে ছিল, SO4 এর সাথে ছিল। এই SO4টা কি হলো, Zn পেল, আর Cuটা কি হয়ে গেল, একা হয়ে গেল। মানে Cu খালি দিচ্ছে, Zn কিন্তু কিছু দিচ্ছে না Cuকে, অর্থাৎ Cu মানে কপার খালি SO4 মূলকটাকে Zn এর কাছে দিল, জিঙ্ক কিন্তু কিছু দিল না কপারকে। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াকে আমি প্রতিস্থাপন বলবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিস্থাপন, একের জিনিস অপরের কাছে প্রতিস্থাপিত হলো, প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আমি 3 নম্বরটা লিখি, এখানে দেখো ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড ছিল, সোডিয়ামের সাথে সালফার মূলক ছিল, ঠিক আছে? এবার দেখো সালফার মূলকটা ক্যালসিয়ামের কাছে চলে গেল, আর ক্যালসিয়াম মূলকটা সালফারের কাছে চলে আসছে। সিএলটা দেখো এনের সাথে চলে আসছে, আর এই সালফার মূলকটা ক্যালসিয়ামের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ এও মানে ক্যালসিয়ামও সোডিয়ামকে কিছু দিল, আর সোডিয়ামও আবার ক্যালসিয়ামকে কিছু দিল, মানে একে অপরের সাথে বিনিময় করছে। তাই এই ধরনের বিক্রিয়াকে আমি বিনিময় বিক্রিয়া বলবো। এবার তোমরা দেখো, বিনিময় বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে একটাই পার্থক্য আছে, আর সেটা হলো যে বিনিময় বিক্রিয়াতে দুজনেই একে অপরকে কিছু না কিছু দেবে, আর প্রতিস্থাপন বিক্রিয়ায় একজনই খালি দেবে, অপরজন কিছু দেবে না। অর্থাৎ এখানে কপারই খালি জিঙ্ককে দিয়েছে, জিঙ্ক কিন্তু কপারকে কিছু দিল না, সে একা পড়ে থাকলো। বাট এখানে দুজনেই একে অপরকে কিছু না কিছু দিচ্ছে, তাই এটা বিনিময় বিক্রিয়া। পুরনো দিনে তোমরা ইতিহাসে পড়েছো বিনিময় প্রক্রিয়া হতো, একজন অপরজনকে এক জিনিস দিত, তার বদলে অপর জিনিসটা নিজে নিত, বিনিময় প্রক্রিয়া চলতো। তাই এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। তারপরেরটা দেখো, 2Ag2O, এটা যখন আমরা তাপ দিলাম সেটা 4Ag+O2 এরকম উৎপন্ন হলো। তো এইটা দেখো, এটা কেবলমাত্র একটা যৌগ ছিল, একটা যৌগ ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি হলো, আর কিচ্ছু ভাববে না। এখানে দেখো খালি একটা জিনিস ছিল, Ag2O, একটাই জিনিস, প্লাস দিয়ে আর কিছু লেখা আছে? লেখা নেই তো, খালি একটা জিনিস। এটা ভেঙে দুটো আলাদা আলাদা হয়ে গেল, প্লাস দিয়ে লিখেছি, তাই অক্সিজেন উৎপন্ন হলো আর Ag উৎপন্ন হলো, ঠিক আছে? তাহলে একটা জিনিস ভেঙে দুটো উৎপন্ন হলো, তাই এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখব বিয়োজন বিক্রিয়া, বিয়োজিত হলো, বিয়োজন বিক্রিয়া। তাহলে প্রত্যক্ষ সংযোগ মানে দুটো যখন একসাথে জুড়ে যাবে, বিয়োজন বিক্রিয়া মানে একটা যখন দুটো আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে, দুটো আলাদা ভাগে ভাগ হোক বা তিনটে হোক, মানে একটা জিনিস যখন ভাগ হয়ে যাবে,
প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যখন একে অপরকে দেবে না, মানে একজনই একজনকে দেবে, অপরজন কিছু দেবে না, সেটা হচ্ছে প্রতিস্থাপন। আর বিনিময় বিক্রিয়া হচ্ছে যখন একে অপরকে দেবে। ঠিক আছে, তো এগুলো তোমরা বুঝতে পারলে। আমি আর একটা মাত্র উদাহরণ করাবো, বাকিগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তারপর আবার এই ভিডিওটা চালিয়ে দেখবে। এই উদাহরণটা দেখে নাও। যখন তাপ দিচ্ছি আমি, তাপকে আমি এরকমভাবে লেখা হয়, ঠিক আছে, ডেল্টা, এটাকে ডেল্টা বলে। এখন নেই, তোমাদের সিলেবাসে পরে জানতে পারবে। PbO + 4NO2 + O2। এখানে দেখো কি ছিল, একটা জিনিস ছিল, প্লাস দিয়ে আর কিছু লেখা আছে এর সাথে, 2 পরমাণু এই জিনিসটা ছিল, ঠিক আছে, মানে দুটো এই জিনিসটা ছিল, তাই 2 লেখা আছে। ওকে, তো এই জিনিসটা একটাই আছে, এর সাথে প্লাস দিয়ে আর কিছু নেই, কিন্তু একটা জিনিস 3টে জিনিসে ভেঙে গেল, তাহলে এটা কি হলো? বিয়োজন বিক্রিয়া হলো। এরকমভাবে তোমরা বাকিগুলো করো। ওকে, এখন ভিডিওটা অফ করে দিয়ে বাকিগুলো তোমরা করো। এবার আমি 97 পেজে যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো আছে তাদের মধ্যে ব্যালেন্সিং করা শেখাবো। ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু সারা একটা লাইফ কেমিস্ট্রিতে কাজে লাগবে। যদি এটা না শিখতে পারো ভালো মতন করে, তাহলে কিন্তু কেমিস্ট্রিতে ব্যালেন্সিং পারবে না, বিক্রিয়া লিখতে পারবে না। পরীক্ষার হলে কিন্তু ভবিষ্যতে বিক্রিয়া লিখতে হবে। তাই এটাকে ইংলিশে আমি লিখলাম ব্যালেন্সিং। ওকে, কীভাবে করব দেখি। 97 পেজে আছে। ওকে, C+O2 সমান দিয়ে কি লেখা আছে? CO। ওকে, এবার দেখো কি করতে হবে। বাদিক থেকে দেখা শুরু করো। C এখানে একটা আছে, এখানে C একটা আছে, ঠিক আছে, কিছু করার দরকার নেই। O এখানে দুটো আছে, O2 মানে দুটো O আছে। এখানে O কটা আছে? একটা আছে। তাহলে এখানে কি করতে হবে? 2 বসাতে হবে। এবার দেখো, তুমি বলবে ওটা তো এখানে নিচে ছিল ডান দিকে, তাহলে এখানে বসিয়ে দেবো, কিন্তু নয়, এরকম বসানো যায় না, এরকম ডান দিকে বসানো যায় না। ব্যালেন্সিং যখনই করবে কখনো ডান দিকে কিছু বসাবে না, সবসময় বাঁ দিকে বসাবে। কেন? কারণটা বলছি, আগে ব্যালেন্সিংটা করে নিই। CO হলো, এবার 2 সামনে বসালাম, 2 সামনে বসানোতে CO দুটো হয়ে গেল, O দুটো হয়ে গেল, অর্থাৎ কার্বন দুই পরমাণু হয়ে গেল, অক্সিজেনেরও 2 পরমাণু হয়ে গেল। তাহলে অক্সিজেন দুটো পরমাণু ছিল, এখানে অক্সিজেন দুটো পরমাণু ছিল, তো অক্সিজেনের কাজ শেষ, অক্সিজেন রেখে দিলাম, এরকমভাবে কেটে দিলাম। মানে কাটবো না কিন্তু পরীক্ষায়, আমি বোঝানোর জন্য করছি, পরীক্ষা কিন্তু ভুল করেও কাটবে না, বা পেন্সিল দিয়ে কাটতে পারো, পরে মুছে দেবে। তাহলে কার্বন পরমাণু তো 2 হয়ে গেল, তাহলে কি করতে হবে? কার্বনের আগে একটা 2 বসাতে হবে, ঠিক আছে, বুঝলে? তাহলে ব্যালেন্সিং হলো, মাঝখানে সমান সমান চিহ্নটা বসাতে পারলাম। আর যদি আমি ব্যালেন্স না করতে পারি তাহলে কিন্তু মাঝখানে এই চিহ্নটা বসে, সবসময় মনে রাখবে, ব্যালেন্স না করে সমান সমান কিন্তু বসানো যায় না। ওকে, আচ্ছা, এবার আমি বলি যে কেন ডান দিকে বসানো যাবে না। কারণ হচ্ছে এইটা কি, এটা হচ্ছে CO অর্থাৎ কার্বন মনোক্সাইড। আমি যদি এখানে 2 বসিয়ে দিলাম তাহলে কি তৈরি হয়ে গেল? কার্বন ডাই অক্সাইড। জিনিসটা কি সেম হলো? জিনিসটা কি আমি ঠিক করলাম? একটা কার্বন, মানে কার্বন আর অক্সিজেন মিলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। মানে তুমি ভাবো যে কলকারখানা থেকে যে কার্বন এমিশন হয়, কার্বন যে বেরোয়, সেই কার্বন বায়ুর অক্সিজেনের সঙ্গে মিশে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। এটা একটা গ্রিন হাউস গ্যাস, কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। এবার যদি আমি কার্বন মনোক্সাইডকে ব্যালেন্সিং করতে গিয়ে কার্বন ডাই অক্সাইড করে দিই, তাহলে কি সেটা ঠিক হবে? কার্বন ডাই অক্সাইড একটা আলাদা জিনিস, কার্বন মনোক্সাইড একটা আলাদা জিনিস, ঠিক হবে না সেটা। তাই কখনো ডান দিকে নিচে বসাবে না, ডান দিকে নিচে বসালে কিন্তু ব্যালেন্সিংয়ে প্রবলেম হয়, তাই না? তোমরা তো শিখেছো কীভাবে সংকেত তৈরি করতে হয়। সংকেতে কিন্তু যখন তৈরি করব তখন এরকম ডান দিকে নিচে বসাই, না হলে কিন্তু ব্যালেন্সিংয়ের সময় সবসময় বাঁ দিকে সামনে বসাতে হবে, সব কিছুর বাঁ দিকের সামনে বসাবে। আই হোপ তোমরা বুঝতে পারলে। এবার আমি নেক্সট করি। Fe2O3 + C, Fe+CO। প্রথম থেকে বুঝে নাও কীভাবে করতে হয়, প্রথম থেকে দেখা স্টার্ট করব, প্রথম থেকে। Fe2 মানে Fe দুখানা আছে, এখানে কি আছে? Fe একখানা আছে, 2 বসিয়ে দিই, ঠিক আছে। তারপরে কি দেখছি? O 3খানা আছে, অক্সিজেন 3টে আছে, এখানে O কটা আছে? অক্সিজেন একটা আছে, তাহলে এখানে 3 বসিয়ে দিই, তাহলে O 3টে হয়ে গেল। এবং এর ফলে কি হলো? কার্বনও তো 3টে হয়ে গেল, তাহলে কার্বন কটা এখানে আছে? একটা, তা 3টে। পুরোটা করার পর আমি মেলাবো,
এফি দুটো, দুটো এফি, অক্সিজেন তিনটে, অক্সিজেন তিনটে, কার্বন তিনটে, কার্বন তিনটে, ব্যালেন্স হয়ে গেল। এরমভাবে করব। আমি ধরো তিনেরটা করছি, এই তিনেরটা আমি যতক্ষণ টুকছি তোমরাও নিজেদের খাতায় টুকে নাও আর নিজের থেকে চেষ্টা করো ভিডিওটাকে পজ করে, তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করো। H2O, ঠিক আছে। দেখো প্রথম থেকে দেখা স্টার্ট করি। Na2 অর্থাৎ সোডিয়াম দুটো আছে। সোডিয়াম কোথায় কোথায় আছে? এখানে আছে খালি, তাহলে দুটো সোডিয়াম লাগবে, 2 বসালাম। তারপর কি আছে? কার্বন আছে একটা, CO3 দেখতে হবে না, খালি কার্বনটাকে দেখো। কার্বন আছে একটা, কার্বন দেখতে থাকো কোথায়, কার্বন আছে একটা, ঠিক আছে, কেটে দাও, সোডিয়াম কেটে দাও। অক্সিজেন আছে তিনটে, ঠিক আছে, দেখো অক্সিজেন কোথায় কোথায় আছে। এখানে অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন একটা আছে, আর তার মানে দুটো আর একটা অক্সিজেন তিনটে হলো, ঠিক আছে, এগুলো সব হয়ে গেল। এইচ আছে একটা, এইচ আছে দুটো, দুটো এইচ আছে, তাহলে এখানে 2 বসাতে হবে, ঠিক আছে। সিএল আছে দুটো, তার মানে এর ফলে কি হলো, দুটো সিএল হয়ে গেল। আর দেখো দুটো সিএল কিন্তু যখন আগে 2 বসিয়েছিলাম না তখনই তৈরি হয়ে গেছিলো, সেই জন্যই কিন্তু এখানে 2টা বসাতে হলো। তার মানে ব্যালেন্সিংটা বুঝতে পারলে, প্রত্যেক কটা কিন্তু মিলে গেল। তোমরা নিজেরা করবে, কিন্তু এগুলো না করলে কখনোই তোমরা পারবে না পরীক্ষার হলে করতে। ভবিষ্যতে কিন্তু ব্যালেন্সিংগুলো নিজেদেরকেই করতে হবে পরীক্ষায়, তখন ব্যালেন্স করো এরকম কোশ্চেন আসে না। কোশ্চেনের মধ্যে সমীকরণ লিখতে হয়, সেই যে সমীকরণটা লিখবে সেটা সবসময় ব্যালেন্স অবস্থায় লিখতে হবে। তো সেই জন্য কিন্তু এগুলো দরকার। এখন পরীক্ষায় না হয় ব্যালেন্স করো বলে দেবে, ভবিষ্যতে কিন্তু দেবে না, তখন তোমাকে নিজে থেকেই ব্যালেন্স করে সমীকরণ লিখতে হবে। তারপরে চারেরটা করাচ্ছি, দেখো PbNO3 হোল্ড ওয়াইজ, PbO, এটাকে হোল্ড ওয়াইজ বলে। 3 ব্র্যাকেটের ওপর, তার উপর আবার 2, PbO NO2 O2, ঠিক আছে। প্রত্যেক কটা দেখি। PB কটা আছে? দুটো আছে, ঠিক আছে, PB দুটো আছে, এখানে PB একটা আছে, 2 বসাই। এবার এটা ভালোভাবে বোঝো, ঠিক আছে। আগে এই জিনিসটা দেখে নাও একবার। O3 মানে অক্সিজেন কটা আছে? 3টে। O3 হোল্ড ওয়াইজ মানে অক্সিজেন কটা আছে? 6টা, ঠিক আছে, মনে রাখবে এরকম 6টা আছে, ঠিক আছে। এবার 2O মানে অক্সিজেন কটা আছে? 2টো। 2O3 মানে অক্সিজেন কটা আছে? 6টা। এবার 2O3 হোল্ড ওয়াইজ মানে অক্সিজেন কটা আছে? 6, 3 দুগুণি 6, 6 দুগুণি 12। ভালোভাবে দেখো, রিভাইন্ড করে আবার দেখো এই জায়গাটাকে, ঠিক আছে। আমি আবার বলছি, O3 মানে 3টে আছে অক্সিজেন, O3 হোল্ড ওয়াইজ মানে 6টা আছে, গুণ হয়ে যায় আর কি, আর কিছুই না। 2O মানে দুটো আছে, 2O3 মানে 3 দুগুণি 6, 6টা আছে। 2O3 হোল্ড ওয়াইজ মানে আগে এই ব্র্যাকেটের কাজটা করি, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12টা আছে, ওকে। এরমভাবে বুঝলে এইটা কিন্তু কাজে লাগবে আমার। এখন দেখো সোডিয়াম কটা আছে? সোডিয়ামের বাইরে 2 দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, মানে ব্র্যাকেটের বাইরে 2 দেওয়া আছে, অর্থাৎ সোডিয়ামের সাথে 2টা আছে, অর্থাৎ সোডিয়াম আছে 2টা। তার আগেও এই পুরো জিনিসটা তো একটা জিনিস, একটা মেটেরিয়াল, তাহলে এই যে 2টা, এই 2টা তো খালি এর সাথে নেই, খালি এর সাথে থাকলে মাঝখানে প্লাস থাকতো, তাই কি আছে? এই পুরো জিনিসটাই একটা জিনিস, অর্থাৎ 2টা সোডিয়ামের সাথেও আছে, অর্থাৎ এখানে হলো দুটো, এখানে হলো দুটো, অর্থাৎ সোডিয়াম 4টে আছে, ঠিক আছে। এবার দেখো সোডিয়াম কটা আছে? একটা আছে, এখানে 4 বসিয়ে দাও, 4টে হয়ে গেল। তারপর দেখো অক্সিজেন কটা? 3 দুগুণি 6, 6 দুগুণি 12, অক্সিজেন 12টা আছে। দেখো অক্সিজেন কটা হলো? অক্সিজেন এখানে দুটো অক্সিজেন হলো, এখানে 4 দুগুণি 8, 8টা অক্সিজেন হলো, ঠিক আছে, 8 আর 2 10, আর এখানে দুটো 12টা অক্সিজেন হলো, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার ব্যালেন্স প্রত্যেক কটা। 5এরটা দেখো, 5এরটা আবার তোমরা নিজে থেকে ট্রাই করো খাতায় টুকে। এজি দুটো, সরি এজি একটা, এজি দুটো, 2 বসিয়ে দিই। সবসময় আলাদা কালি দিয়ে লিখবে, ঠিক আছে, বিক্রিয়াটা একটা লিখবে, ও এই যে 2গুলো বসাচ্ছি এগুলো নীল কালি দিয়ে লিখবে, ঠিক আছে। এন কটা হলো? দুটো হলো। এন কটা আছে? একটা, 2 বসাতে হবে। ও কটা হলো? 3 দুগুণি 6, 3 দুগুণি 6, ও কটা আছে? 3 দুগুণি 6, ঠিক আছে। এইচ কটা আছে? দুটো। এইচ কটা আছে? দুটো। সালফার কটা আছে? একটা। সালফার কটা আছে? একটা। তাহলে ব্যালেন্স হয়ে গেল আমাদের।
প্রত্যেক কটা এবার আমি বলি শোনো, যে আর কিন্তু আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতে হবে না, তোমরা এবার 10 অবধি প্রত্যেক কটা ব্যালেন্সিং নিজে থেকে করো, যা শেখানো হয়ে গেছে, প্রত্যেকটা ব্যালেন্সিং নিজের থেকে করো, ভাবো, বারবার ভাবো, যদি না করতে পারো বারবার ভাবো, একেবারে যদি না পারো, মনে হয় যেন মাথা থেকে আর বেরোচ্ছে না, তখন ভিডিওতে কাম ব্যাক করো, এসে ভিডিওটা কন্টিনিউ করো। ওকে, P4 অর্থাৎ 4টে পি আছে, এখানে 4 বসাতে হবে আমাকে। তাহলে এখানে আই কটা হলো, 3 4 12, এখানে 2 আছে, তাহলে 6 বসিয়ে দিলে 6 দুগুণী 12, বুঝলে কি বললাম? P4 4টে পি, 3 4 12, 12টা আই হলো। আই কটা আছে? দুটো। সামনে বসালে কি গুণ হয় এটার সাথে এটা, 6 বসালে 6 দুগুণী 12 হবে, হয়ে গেল। CH4 প্লাস O2, CO2 H2O, ঠিক আছে। C একটা, H 4টে, H 2টো, তাহলে 2 বসাই, 2 দুগুণী 4, ও দুটো আর দুটো 4টে, দেখো দুটো ও, এই যে দুটো ও, আর এখানে দুটো ও, 4টে ও, তাহলে এখানে 2 বসাতে হবে, তাহলে 2 দুগুণী 4 হয়ে যাবে, ব্যাস ব্যালেন্স হয়ে গেল। KClO3 equals to KClO2. K অর্থাৎ পটাশিয়াম কটা আছে? একটা, এখানে একটা, ঠিক আছে। ক্লোরিন কটা আছে? একটা, এখানে একটা। অক্সিজেন কটা আছে? 3টে, এখানে কটা আছে? 2টো। এই জায়গাটা দেখো, এখানে আছে 3টে, এখানে আছে 2টো। যখন আমি আগে শিখিয়েছিলাম, ধরো 1-এর 2 আর 1-এর 3-এর মধ্যে কোনটা বড়, কিভাবে শিখিয়েছিলাম, কিভাবে করতে হয়? দুটোর লসাগু করতে হয় না, নিচেরগুলোর লসাগু কত হবে? 2 আর 3-এর লসাগু 6 হবে, জানো তোমরা 6 হয় 2 আর 3-এর লসাগু, তাই নিচের সংখ্যাটাকে 6 করতে হয়, তাই 3 দিয়ে গুণ, 3-এর 6, 2 দিয়ে গুণ, 2-এর 6, যেহেতু নিচের সংখ্যাটা সেম হয়ে গেল, ওপরেরটা যার বড় থাকবে সেটা বড়, অর্থাৎ 3 বড়। এরকমভাবে শিখিয়েছিলাম, অর্থাৎ দুটো আলাদা আলাদা সংখ্যা থাকলে তাকে সেম করতে গেলে লসাগু করতে হয়, লাইফ টাইমের জন্য শিখে নাও, ভবিষ্যতে অঙ্কেতেও লাগবে। তাহলে এখানে 2টো আছে, এখানে 3টে আছে, রাইট? তাহলে এখানে 3টেকে 6টা করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণী 6টা হলো। আর 2টোকে 6টা করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে অক্সিজেন 6টা হয়ে গেল। বাট KCl তো, অর্থাৎ কে তো 2টো হয়ে গেল, কে এখানে 2 বসাই, Cl 2টো, বুঝলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ। নেক্সট আছে আমাদের 9, Ki plus Cl2 equals to KCl plus I2. Ki অর্থাৎ K একটা আছে, ওকে। I কটা আছে? একটা আছে, এখানে 2টো আছে, তাহলে এখানে 2 বসাতে হবে, রাইট? তাহলে K 2টো হয়ে গেল, K এখানে 2 বসিয়ে দিলাম। Cl, তাহলে K 2টো, I 2টো, Cl 2টো হয়ে গেল, একদম সোজা। NaOH প্লাস H2SO4। আই হোপ তোমাদের কিন্তু এইগুলো প্র্যাকটিস করা, অর্থাৎ নিজের থেকে সলভ করা হয়ে গেছে, তারপরেই তোমরা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করছো, এটাই কিন্তু আমি ভাবছি। আর এরকমভাবে কিন্তু করবে, নাহলে কিন্তু শিখতে পারবে না। Na একটা আছে, Na 2টো আছে, 2 বসাই। অক্সিজেন কটা হলো? 2টো হলো। আর অক্সিজেন কটা হলো? 4টে, 2টো 6টা, ঠিক আছে। অক্সিজেন যেহেতু এখানেও আছে, অক্সিজেনটা একটু কমপ্লিকেটেড হবে, অক্সিজেনটাকে এখন ছেড়ে দিই। Naটাকে দেখি, Na 2টো, ঠিক আছে। Hটাকে দেখি, H আছে 2টো, আর এখানে H আছে 2টো, অর্থাৎ 4টে H আছে, এখানে 2টো H আছে, 2 গুণ করে দিই, 4টে H হয়ে গেল, তাহলে H আমার হয়ে গেল, এখানে H হয়ে গেল, এখানে H হয়ে গেল, Na হয়ে গেল। সালফার আছে একটা, হয়ে গেল সালফার। অক্সিজেন আছে 4টে, লিখি এখানে অক্সিজেন 4টে, প্লাস অক্সিজেন এখানে 2টো, 6টা অক্সিজেন, এখানে 4টে, এখানে 2টো, 6টা অক্সিজেন, তার মানে পুরোটাই আমার ব্যালেন্স হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো আই হোপ তোমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারলে, আমি মনে করছি ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার তোমরা 92 পেজের প্রথম যে চার্টটা আছে সেটা দেখো, পেজ নাম্বার 92। প্রথম চার্টে কি বলছে? কার্বন টেট্রাক্লোরাইড
ফসফরাস পেন্টাক্লোরাইড, অ্যামোনিয়া সালফার টেট্রাফ্লোরাইড। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে যৌগের নাম, তো যৌগের নামটা পড়তে হবে। তারপরে আছে যৌগে উপস্থিত একটি মৌলের চিহ্ন, কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, রাইট। বলছে যৌগে উপস্থিত মৌলের নাম, মৌলের চিহ্ন, কার্বনের চিহ্ন সি। ঠিক আছে, তারপরে কি বলছে, ওই মৌলের যোজ্যতা, তা কার্বনের যোজ্যতা কত আমরা জানি তো, সি এর মধ্যে ইলেকট্রন কটা আছে, 6টা আছে, অর্থাৎ মানে ইলেকট্রন কক্ষপথে সাজালে কি হবে, 2 আর 4, প্রথম কক্ষপথে 2টোই ম্যাক্সিমাম থাকতে পারে, পরে কক্ষপথে 8টা থাকতে পারে, যেহেতু 4টে বাকি তাহলে 4টিই থাকবে এল, তাহলে যোজ্যতা কত হলো, 4 হলো, তাহলে যোজ্যতা 4 লিখলাম, হলো। তারপর কি বলছে, যৌগ উপস্থিত অন্য মৌলের চিহ্ন কি আছে, টেট্রার কি কোনো চিহ্ন হয়, টেট্রার তো কোনো চিহ্ন হয় না, ক্লোরাইডের চিহ্ন কি Cl। বলছে ওই মৌলের যোজ্যতা, ক্লোরিনের কত, 17, রাইট। তাহলে 2, 8, 7, এ কটা ইলেকট্রন নিলে অষ্টক পূর্তি হবে, একটা ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা কত হলো, 1। ভালোভাবে বোঝো জিনিসগুলো। তাহলে কি তৈরি হবে, যৌগ এখানে লিখি, যোজ্যতা এখানে লিখি, যৌগ এখানে লিখি, যোজ্যতা এখানে লিখি, দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করি আমরা, সি সাথে 1 গুণ, Cl এর সাথে 4 গুণ, তার মানে CCl4, রাইট। তারপরে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি হলো, CCl4, ঠিক আছে। তার মানে টেট্রা থাকলে 4 কথাটা থাকবে, ঠিক আছে। যদি বলে দেয় কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে CCl4 একেবারে যদি মুখস্থ করতে পারো খুবই ভালো, যদি মুখস্থ না করতে পারো তাহলে এরকমভাবে আমি যেরকমভাবে বের করে দেখালাম সেরকমভাবে করবে। তারপর আছে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসের যোজ্যতা 5, ক্লোরিনের যোজ্যতা 1, এরকমভাবে করতে পারো, অথবা ফসফরাস পেন্টা দিয়ে মনে রাখতে হবে 5, তাহলে PCl5, ঠিক আছে। ক্লোরিনের যেহেতু 1, তাহলে এর সাথে 1 গুণ হবে। তারপরে আবার আছে অ্যামোনিয়া সংকেতটা লিখে রাখো, অ্যামোনিয়ার সংকেত আগেও লিখেছিলাম, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, ঠিক আছে, NH3। সোডিয়ামের হচ্ছে 3, আর মানে যোজ্যতা তোমরা পর্যায় সারণী পড়বে, মুখস্থ আশাই হোক, দেখে বুঝতে পারবে। সোডিয়ামের যোজ্যতা 3 আর হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে এদের সাথে ক্রস মাল্টিপ্লিকেশন যখন হবে NH3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার সংকেতটা বুঝে নিলে। তারপর সালফার টেট্রাফ্লোরাইড, সেমভাবে SF4, সালফার টেট্রাফ্লোরাইড, সালফারের সংকেত S আর ফ্লোরাইডের সংকেত F। এবার সালফারের যোজ্যতা 4, ফ্লোরিনের যোজ্যতা 1, তাহলে সালফারের যোজ্যতা 4, ফ্লোরিনের যোজ্যতা 1, ক্রস মাল্টিপ্লিকেশন হলো S1F4, অর্থাৎ SF4 হলো, ঠিক আছে। এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে ফ্লোরিন, ওকে, বুঝতে পারলে। এবার এখান থেকে আমি কি পড়তে হবে হচ্ছে পুরো 4টাই কিন্তু পড়তে হবে। এবার মুখস্থ করব নাকি বুঝবো, বুঝিয়ে আমি দিলাম, ঠিক আছে। এবার বোঝাগুলো তোমরা নিজে থেকে খাতায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস যেই তোমরা করবে তোমরা কিন্তু এগুলো বুঝে যাবে, রাইট। এগুলো বোঝার পর তোমরা মুখস্থ করবে। তাহলে কি মুখস্থ করবে, কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত কি, CCl4, ওকে, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, এগুলো মুখস্থ করবে। আর যদি মুখস্থ না করে আগে মানে প্র্যাকটিস করতে চাও, আগে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তারপরে আমাদের নেক্সট আরেকটা চার্ট আছে, ওই চার্টটা একদমই সোজা, কিছুই নেই। বলছে সোডিয়াম ফ্লোরাইড, যৌগে উপস্থিত ধাতুর আয়ন অর্থাৎ কি, সোডিয়ামের আয়ন চেয়েছে। তো সোডিয়ামের আমরা তো জানি সব একই জিনিস থেকে আসছে, সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 11টা, তার মানে তার ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 1, অর্থাৎ একটা ইলেকট্রন সে ছেড়ে দিতে চাইলে একটা প্লাস হয়ে যাবে না, তাহলে Na+ হয়ে গেল আয়ন, ঠিক আছে। ওই ধাতবের যোজ্যতা কত, 1, খুব ইজি, এগুলোর থেকে ইজি আর কিছু হয় না। মুখস্থ করতে গেলে সবথেকে কঠিন জিনিস, আর যদি বুঝে করতে পারো, বারবার প্র্যাকটিস করতে পারো, তাহলে এর থেকে ইজি আর কিছু নয়। বলছে সোডিয়াম ফ্লোরাইডের যোজ্যতা কত, তোমরা -1 হবে, তোমরা জানোই, এগুলো সব বের করবে তোমরা, এগুলো পর্যায় সারণী পড়ে। আর যৌগের সংকেত কী হবে, সোডিয়ামের যোজ্যতাও 1, ফ্লোরিনের যোজ্যতাও 1, তাহলে কোনাকুনি গুণ করলে Na1F1, অর্থাৎ NaF হবে, বুঝলে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে, লেড ক্লোরাইড, ঠিক আছে, লেডের আমরা জানি যে যোজ্যতা 2 হবে, ঠিক আছে।
লেডটা কিন্তু পর্যায় সারণীতে তোমরা পড়োনি, যেখানে পর্যায় সারণীতে আছে একটুখানি দেখে নেবে লেডটা কোথায় আছে, লেডের ইলেকট্রন সংখ্যা কত, লেডের যোজ্যতা কত, সব বের করবে, বের করে তারপরে মুখস্থ করে নেবে যে লেডের যোজ্যতা হচ্ছে 2, দুটো ইলেকট্রন সে ছেড়ে দিতে চায়, অর্থাৎ 2+। আর হচ্ছে ক্লোরিনের হচ্ছে একটাই সবসময় মুখস্থ হয়ে গেছে আই হোপ। তা ক্লোরিনের আয়ন হচ্ছে Cl- আর ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, তাহলে Pb এর পাশে লিখি 2 যোজ্যতাটা, ক্লোরিনের পাশে লিখি ক্লোরিনের যোজ্যতা 1, কোনাকুনি গুণ করি PbCl2, এটা হয়ে গেল আমাদের লেড ক্লোরাইডের সংকেত। এরকমভাবে কিন্তু সংকেত বারবার তোমরা তৈরি করো, প্র্যাকটিস করো খাতায়।